এই মাজারের সম্পদ দিয়ে পৃথিবী চলবে 2.5 দিন। এই মাজারেই পাওয়া যেত সোনা রূপার ধন সম্পদ, যা বিক্রি করে অনেকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই জায়গাটার সূত্রপাত আসলে কখন থেকে হয় এটা বলা মুশকিল, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে এই জায়গাগুলো এভাবে অরক্ষিত ছিল। আমাদের এখানে পাশে একটা মসজিদ ছিল, এই সকল মসজিদের ইট ছোটো ছোটো যে ইটগুলো কোন সালে কবে তৈরি করেছে এগুলো বলা যায় না। আর এই কবরগুলো ছিল এখানে অনেক বড় বড় গাছ ছিল এই আশেপাশের এলাকায়। আমরা শুনেছি এই জায়গাটা নাকি মিরপুর শহর হতো। এই গ্রামেরই কোনো এক মহিলা যেন রাত চাঁদনি রাত্রি আসে, কিন্তু এই সময় ঢিকিতে ধান মান আছে, এরকম একটা কিচ্ছা কাহিনী আছে। এই ধান মানার পরে এখান থেকে নাকি হয়নি। এখানে আমাদের পাঁচকির সাহেবের মাজার, এখানে আছে 3টা, আর এখানেই সীমান্তবর্তী জায়গা, ওটা আমাদেরই মোজা, হাসনিপুর মোজা, ওই জায়গাতে আছে 2টা। এটা আমার দাদারা দেখভাল করে না, এবং এটা আমাদের নামে রেকর্ডীয় সম্পত্তি। এখন এটা জমিদার আমাদেরকে দেখভালের দায়িত্ব দিয়েছিল সে সময়, এবং আমার আব্বারাই আপনাদের পূর্বপুরুষকে দিয়েছিল? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষকে আমার দাদারা এই জায়গাগুলো দেখভালের জন্য, এবং এখান থেকে এই জমিদার স্টেটের কিছু অংশ আমার দাদারা খাজনাও নিত তখন এখান থেকে। কিন্তু নেওয়ার পরে এটা আমাদের যারা ওয়ারিশ আছে এখানকার প্রত্যেকটা ওয়ারিশের জন্য এখানে 3টা অংশ বিভক্ত করা আছে এখন। আর এটা আমার দাদার নামে মেহের আলীর নামে, এবং আমার চাচা একটা জাবেদ আলী খন্দকারের নামে এই জায়গাটা এখন রেকর্ড আছে কবরস্থানের। এখানে 4 শতক জায়গা, আর ওখানকার যেটা ওখানে 56 শতক জায়গা আছে। ওই জায়গাটা আমরা ওখানে স্কুল, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, কলেজ, কারিগরি কলেজ, ওই জায়গাগুলোর জন্য ওই জায়গাটা আমরা ওখানে ওয়াকফ করে দিয়েছি। মানে এটা হচ্ছে আপনাদেরই সম্পদ, আপনারা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা দিয়েছি ওখানে প্রতিষ্ঠান করার জন্য। আর এখানেও আমরা এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য নওগাঁ পাহাড়পুর থেকে বেশ কয়েকবার ওখানকার প্রত্নতত্ত্ব বিভাগের ডিজি সাহেব আসছিলেন, এবং আমাদেরকে অনেক আশ্বস্ত করে গেছেন এই জায়গাটা অ্যাকোয়ার করবে, এখানে দেখভালের দায়িত্ব থাকবে, এখানে পর্যটন এলাকা হয়ে যাবে। কিন্তু আমরা আসলে যত আমরা সহযোগিতা চাই, আমাদের তো কোনো অর্থনৈতিক সহযোগিতা কেউ দেয় না। আমরা এখানে একটা মাদ্রাসা করার চেষ্টা করতেছি, বরং এখানে যে আমরা মাটি কাটবো ইউনো সাহেব তার প্রতিনিধিরা এখানে এসে দেখে গেছে, এরাও বরং ব্যারিকেড করতেছে। এই জায়গাটা যদি ভালো করে মাটি কাটা হয়, এখানে আমরা ইকদার করব, এখানে একটা কেন্দ্রীয় কবরস্থানের জন্য আমাদের জায়গা হয়ে গেছে। এখানে আমরা সব জায়গাগুলান এখানে একত্রিত করব, আর এই জায়গাগুলান যখন আমরা মেরামত করব, সংস্কার করব, তখন এর ইতিহাসগুলো টানার জন্য আরও অনেক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আসবে। এর আগে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনেক প্রত্নতত্ত্ব বিজ্ঞানের শিক্ষকেরা এখানে আসছে, আমরা তাদেরকেও সহযোগিতা করেছি। ডিজি মহোদয় একবার তাদেরকে নিয়ে আসছিলেন, ডিজি মহোদয় মহিলা কিন্তু বেশ কয়েকবার আসছেন উনি। হ্যাঁ, তো আমরা চাই এই জায়গাটা যেন সরকারি অনুদানে সংস্কার হয়ে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত, ঈদগাহ, সরকারি কবরস্থান হোক, এবং এখানে সরকার দেখভালের দায়িত্ব নিলেও আমাদের কোনো আপত্তি নেই। ওনারা বলেছেন ডিজি মহোদয় যে আমি যাওয়ার পরে অল্প দিনে আপনাদের এখানে একটা খাদিম নিয়োগ দিয়ে যাব, যে জায়গাটা দেখভাল করবে, তদারকি করবে, সরকারিকরণ করা হবে তাকে। এগুলো আসলে কোনোটার প্রতিফলন হয়নি, কোনো কিছু হয়নি না। এই জন্য এই জায়গার প্রতি আমরা এগুলো আসলে মাঝে মধ্যে সাংবাদিকেরা আসে, বিভিন্ন কন্টেন্ট নির্মাতারা আসে, কিন্তু এর কোনো সুফল পাওয়া যায় না। আমার বড় ভাই, আমরা এখানে এই ডুঙ্গির গাছগুলোতে বসে আছি একবারে দুপুরবেলা। আমরা বসে আছি, তখন আমাদের অনেকগুলো ছাগল ছিল, গরু ছিল, তখন আমরা এখানে উঠতেই একটা ডাল ভেঙে গেছে, তা আমরা আরো উঁচু ডালে উঠতাম, দেখি আবার ভাঙে নাকি, বলার পর আবার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। তারপরে একাধিক বারবার যখন উঠার পর একসময় গোটা গাছই ওখানে একবারে দেবালোকে, দুপুর সময় সব গাছের ডাল আস্তে আস্তে সব করে ভেঙে গেল। ভয় লাগে না? না, ভয় তো লাগবেই। তারপরে আমরা যেহেতু এখানকার সন্তান, আমরা তখন ইয়াং মানুষ, তখন তার এগুলো ভয় করিনি, ভয়কে জয় করার জন্য আবার বারবার চেষ্টা করেছি আসলে কোনো ভৌতিক অলৌকিক কোনো ঘটনা ঘটছে কিনা, দৃশ্যমান হয় কিনা, এই জন্য দেখার জন্য। আর এখানে সে সময় অনেক জিন ভূতের আনাগোনা ছিল, আমাদের এলাকার মহিলাদের মাঝে মধ্যে জিন ধরতো, এবং তারা বলতো যে তারা এই জায়গাতে থাকে, যাওয়ার সময় এই জায়গাতে অপেক্ষা করে। অনেক লোকে যে আমাদের পারুল আন্টিক ধরেছিল আমাদের এখানে, অনেকে আর কি। পরবর্তীতে তারা নিস্তার কিভাবে পেলে? এরা আসলে বিভিন্ন কবিরাজের দোয়া ফো ঝাড়া ধারা, আমার মেজাব্বা ছিল, উনি এগুলো বেশি দেখভাল করতেন, মকবুল হোসেন, আল্লাহ মকবুল হোসেন, উনি দেখভাল করতেন। উনি দোয়া কালাম পড়ে ওদেরকে ঝাড়া ফুঁ দিয়ে আসে, এগুলো থেকে মুক্তি পাওয়া গেছে। পাথর ছিল, তাহলে যে পাথর চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে পাথর নিয়ে গেছে, মানে এখানে অনেক মূল্যবান পাথর ছিল, এখনো কিছু পাথর দৃশ্যমান আছে। এখান থেকে এই পাথরগুলো নিয়েছি। ইভেন আমার মসজিদে একটা পাথর ছিল অত্যন্ত,
এটা প্রত্নতত্ত্ব বিভাগের ডিজি মহোদয় উনিও দেখেছেন। ওনারা দেখে যাওয়ার পরের দিনেই এই পাথরটা হারিয়ে গেছে আমাদের মসজিদের এই পাথরটা কি মূল্যবান পাথর ছিল? আমরা তো মনে করি যে এটা মূল্যবান পাথর না হলে অনেক দিন ধরে আছে, এতদিন কেউ নেয়নি, তারপরে ওরা কিভাবে নিয়ে গেল? ওরা তো ওগুলোতে সোয়েল টেস্টের মতো ওরা বিভিন্ন উপকরণ নিয়ে আসছিল, ওরা তো সবগুলো টেস্টও করেছে। ছোট ছোট যে প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খোলা আছে, হাতি ঘোড়া গুজাবাটুল জাতীয় যেগুলো সব পাওয়া যেত। সব পাওয়া যেত। ওই জিনিসগুলো অনেকগুলো তারা বস্তাকে বস্তা জিনিস তারা নিয়ে গেছে এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু আর কোনো ফলপ্রসূ আমরা পাইনি। এখানে একটা বাড়ি তৈরি করছে এখানকার ইট নিয়ে যায়। হ্যাঁ, এখানকার ইট নিয়ে যায়। এখানে আমদাদ মেম্বারের দুতলা বাড়ি করেছে, ছোট ছোট ইট, ক্ষুদ্র ক্ষুদ্র ইট, এগুলো বড় বড়। এখানকার হ্যাঁ, এখানকার ইট নিয়ে যায়, তখন বাড়ি করেছে এখানে। আসলে এগুলো তো বিশাল, এবং বাড়ি তুলতে যেখানে পানির ভিতরে ইট গোটা অল্প কিছু খুঁড়ার পরে এর ভিতরে পানিও পাওয়া গেছে, এই পানিও বেরিয়েছে। আর এই ইটগুলো আশেপাশে আমাদের এই এলাকা মোটামুটি 40 কিলো এখান থেকে চারিদিকে এই জিনিসগুলো পাওয়া যাবে। যে জঙ্গলির গাছগুলো, এই জঙ্গলির গাছগুলো অন্য জায়গায় একেবারে হয় না বললেই চলে। মানে এটা তো আমি যতটুকু শুনেছি যে এই জঙ্গলির গাছ শুধুমাত্র মিরপুর শহর, যেটা এই শহর ছাড়া কোনো জায়গাতে নাই। না, এটা এটা আমাদের এখান থেকে চারিদিকে 40 কিলোর ভিতরে হয়, কারণ এখন বিভিন্ন পশু পাখির জিনিসগুলো বিভিন্ন জায়গায় ফল তুলন্ত হয়, এগুলো খাওয়ার পরে বিভিন্ন জায়গায় এখন হচ্ছে বেশি প্রসার ঘটছে, কিন্তু আগে এগুলো ছিল না। আমাদের এই জায়গাতে সীমাবদ্ধ ছিল, এবং এই জায়গাতে প্রচুর পরিমাণে গাছ ছিল, বড় বড় গাছ, যেগুলো কাটে আমরা খড়ি বানাইছি, লাকি বা খড়ি করে এগুলো পুরাই। প্রচুর গাছ ছিল, বাসা বাড়িতে কাঠের কোনো অভাব ছিল না। কিন্তু এখন আর ওই গাছগুলো ওইভাবে আর জন্মাতে পারে না, বিভিন্ন কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এগুলো সংস্কার করে বিভিন্ন জায়গায় ফসল করা হচ্ছে, আমের গাছ, মেহগনি গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি করা হচ্ছে। আর এটা আমরা কয়েকদিন আগে গাছ কেটে ফেলেছিলাম, আবার হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ অল্প দিনে চাচ্ছি যে এই জায়গাটা চারিদিকে বাউন্ডারি যে এই জায়গাটা একটা, হ্যাঁ, পাথর একটা না অনেকগুলো পাথর রাখতে ওইদিকে সাইডে আছে, ওই আমরা এই জায়গাগুলো আবার সংস্কার করার চেষ্টা করবো। আমরা যদি ইউনুস সাহেব এখানে আমাদেরকে মাটি কাটার অনুমতি দেয়, তাহলে এই মাজারটা সংস্কার হবে, এখানে ঈদগাহ, কবরস্থান এবং মাদ্রাসাটা আমাদের জন্য ভালো হবে। এখানে শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি শাখাত হোসেন সাজু উনিও উদ্যোগ নিয়েছেন। KM এজাজুল বাসার স্বপন চেষ্টা, আমাদের স্বাস্থ্যকর্মী উনি একজন, হ্যাঁ, তো ওনারা চেষ্টা করেছেন, প্যারামেডিক উনি চেষ্টা করেছেন যে এই জায়গাটাকে ভালো কিছু করার জন্য। আমরা অলরেডি একটা রুম তৈরি করেছি, আমরা কিছু জায়গা কিনেছি, অনেকে আমাদের প্রায় 24-25 জায়গা এখানে হয়ে গেছে, অনেকে দান করেছে। তো আমরা এই জায়গাগুলো আসলে অর্থভাবেও আমরা সংস্কার করতে পারছি না। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো অর্থনৈতিকভাবে কারো কেউ যদি সহযোগিতা করতে পারে, তাহলে এই জায়গাটা আমাদের জন্য আর্লি সংস্কার করা হতো। এই লোক আমরা চাই যে পর্যটকরা যারা আসবে, আমরা এরকম করবো, তারা যেন 2 দিন 3 দিন 1 দিন এখানে থাকেও যেন এগুলো দেখে যেতে পারে। আমরা তাদেরও আশ্রয়স্থল করে দেবো এখানে, সে প্ল্যানও আছে। পাথর একসময় শব্দ করে কাঁদতো, এই পাথর একসময় মারা যায়, সাদা হয়ে যায়। আর এখানে ট্রাক পাথর আমাদের এখান থেকে চুরি হয়ে গেছে, জুদা হয়েছে, রাতের অন্ধকারে কে বা কারা নিয়ে গেছে আমরা জানি না। এক সময় এইখানে আমাদের একটা, এখান থেকে এই নদীর ধার পর্যন্ত একবারে সেই সুন্দর আগের বহু প্রত্নতাত্ত্বিক যুগের সেই প্রাচীন জিনিসদের ড্রেনেজ প্রকল্প বের হয়েছিল ওখানে। আমরা একটা ইউনো উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা থানা নির্বাহী অফিসার, সেই সাথে বাগমারার ওসি সাহেব উনি আসছিল, এসে তদারকি করে নিরাপত্তা দিয়েছিলেন একদিন। যাই হোক, পরবর্তীতে মহাস্থানের ডিজি মহোদয় আবার আসছিলেন, এসে দেখার পরে ওটা বললো যে আপনারা এটা আপাতত মাটি দিয়ে ঢেকে নিয়ে গেছে। হ্যাঁ, আর এখান থেকে কিছু খণ্ড বিশেষ ওরা নিয়েও গিয়েছিল আর কি। লোকজন যাওয়া আসা করছে এরকম। মানে একটু ভালো হবে। এখানে আমার বাসাটা ইয়ার সামনে, এই যে এখানে পাশে, এটা এই বাসা। আমার বাসার আগে আর কারণ বাসা নাই, এই বাসা আগে মাটির বাসা ছিল, এখন তো ইটের করছি, মাটির বাসা ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আগে ঘোড়া নিয়ে কেউ ছুটে যেত? হ্যাঁ, চলে যেত। এই একটা পাথর আছে, এই পাথরটা দিয়ে কেউ আটকাতে পারে না। এখানে নিয়ে গেছিল শাখাত সাজুর বাড়িতে, যে সারা রাতে মানে বমন হয়ে কোনো করতে পারে। এটা কিনে গেছিল, এই যে শাখাত সাজুর বাড়িতে নিয়ে গেছিল যে পাথরটা রাখবো, হ্যাঁ, কিন্তু রাখতে পারেনি। পরদিন সকালে অসুস্থ, পরদিন সকালে সবাই ধরে নিয়ে আবার ঠিক আছে। এটা কিন্তু কেউ নিয়ে যায় আটকাতে পারেনি। না, এই পাথরটা ঘুরেও বছরে মানে ঘুরে, মানে এখন এইভাবে আছে, আবার ঘুরবে আস্তে আস্তে নিজে ঘুরে। আর এখানে একটা গাছ ছিল, অসীন গাছ, অসীন গাছ। ওই গাছের পাতা মানুষ লিয়ে গেলে পোড়ালে অনেক অসুবিধা দেখা দিত। তো এই কারণে কেউ আর আসতো না রাস্তায়, পাতা নিতেও না কেউ, অনেক পাতা পড়েছে। তবে আমরা দেখিনি, শোনা কথা আমার দাদির মুখ থেকে, দাদার মুখ থেকে, কিন্তু আমরা দেখিনি, অনেক দিন আগের কথা। আমাদের বয়স তো 50, 45, 48 বয়স, কিন্তু তারপরেও আমরা শুনছি দাদা দাদির কাছ থেকে, যারা বৃদ্ধ লোক আছে, প্রবীণ, তাদের কাছ থেকে এটা শুনছি, শোনার কথা। এবং এই জায়গাটা
অনেক পুরাতন জায়গা। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ওই যে ইয়া করছে, যাই যে মুখে দিন প্রচারের জন্য চলে গেছে, এইখানে এই যে মাদারগুলো এগুলো তাদেরই কবর। তাদের কবরের এই নিদর্শন, তারা দিন প্রচার করতে এসে ইয়েছিল। আবার এখানে দেখা যায় অনেক ছোট ছোট কুমারপাড়ার মতো, হিন্দুর মতো কুমারপাড়ার মতো এরকম ছোট ছোট ইয়ে থাকে, পাওয়া যায় সব পাওয়া যায়। ছোট ছোট। কিন্তু তারা এই দিন প্রচার করতে আসাই হয়তোবা আমরা আজ এই পর্যন্ত বসছি, মুসলমান হিসেবে আমরা ইয়ে করছি তাদের দাওয়াতের বদলতে। এদের শোনা যায় 1,24,000 পাইকাম্বর হচ্ছে 2,24,000 পাইকাম্বর বা নবী আসছে। ও তাদের জামানা যে আল্লাহর অলিগুলো শাহ মকদুম, শাহ পরান, এরকম বিভিন্ন জায়গায় ছিঁড়া ছুটে আছে, এরাও অনুরূপ। এরা দিন প্রচার করতে আসে আজ তাদের কবরস্থল এখানে হয়েছে। তো এইখানে এইটা নাকি এই জায়গাতে না হয়ে নাকি রাজশাহীতে একটা ইয়েতে চলে গেছে। শোনা কথা যে এটা মিলকুল শহর নামে পরিচিত হতো। কোনো যে বড় ভাই মুস্তফা মাস্টার বললেন যে এখানে আসলে ওই ঢিকিতে পাড় দেওয়ার কারণে এখানে আর শহর পড়তে পারেনি, মানে ভোর হয়ে গেছে। হয়ে গেছে, শোনা কথা, ঠিক আছে না, আমরা দেখিনি এটা। এখানে নাকি একজন ভয় করে নাকি পাগল হয়ে গেছিল। হ্যাঁ পাগল হয়েছে, এখন ভালো হয়েছে। ওই পারছু কে ওটা কি আসল কাহিনী কি ছিল ওটা? উনি যাতে লাগে ভয় করছিল, অনেক কিছু ইয়ে করছিল, হয়তো জিনের ইয়ে হতে পারে বা কোনো টাকা পয়সাও দিছিল হয়তো। আচ্ছা, আতাউর বলে না, মুসলিমের ছেলে, উনি ভয় করে মারা যাত মতো। তারপরে অনেক কিছু ইয়ে করে এই মানসিক টানসিক করে বিভিন্নভাবে ঝাড়া ফুঁক দিয়ে উনি এখন সুস্থ হয়েছে। এখন ও তো অনেক কিছু করতে পারে। অনেক শিখছে, অনেক কিছু শিখছে, ঝাড়া ফুঁক দেয়, বিভিন্ন মানুষের উপকার করে। এখন ওই তারপর থেকে এখন অনেক ইয়ে দেয়। মিরকুল শহরের ইতিহাসটা মামা একটু সংক্ষেপে যদি বলতেন। আমি আসলে মিলকুল শহরের ইতিহাস বলতে পারবো না, কারণ যতটুকু এই যা মিলকুল শহরে মানে গোটাটাই একটা বড় ধরনের একটা কিছু ইয়ে হতো, বিভিন্ন যে ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো আছে তার ভিতর এটাও হতো। এবং এখানে শহর সিস্টেম হতো, শহরের মতো হতো, বিল্ডিং বিভিন্ন রকমের ইয়ে হতো। এই জন্য তখন তো এই পাথরগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমেই আসছে, তাছাড়া তো গাড়ি ঘোড়ার যানবাহনের ব্যবস্থা ছিল না। ওই মক্কা মদিনায় যে পাথরগুলো পাওয়া যায় এই পাথরের অংশ। এবং কাটা এখানে মসজিদ ছিল, আমরা এই পুলিশ থেকে আগে দেখছি মসজিদের গম্বুজ পাওয়া যাচ্ছে। গম্বুজ ছিল, মেহরাব ছিল, এখানে অনেক উঁচু জায়গা ছিল, এখানে অনেক উঁচু। কিছু মাস আগেও যখন আমরা এসেছিলাম তখন দেখলাম যে এটা অনেক পরিষ্কার ছিল, এখন তো অনেক জঙ্গল হয়ে গেছে। তাই এই গাছগুলো কাটে ফেলা দিয়েছিল, এটা পরিষ্কার করা ছিল। এই গাছগুলো এমনি হয়, আবার হয়ে যায়, লাগাইতে হয় না। ওই মলুম থেকে আরো 10টা হয়ে যায়, শিয়ার থাকলে সেখান থেকে গাছ হয়, সেখান থেকে হয়। তো এই যে পাথরগুলো তো চুরি হয়, তাই না? মূল্যবান যে পাথরগুলো চুরি করে ফেলছিল, পাথরগুলো রাতারাতি নাই, রাতারাতি এখান থেকে উধাও হয়ে গেছে। অনেক পাথর, অনেক ওরকম 1-2টা পাথর হয়তো ছিল। এই যে কান্নার আওয়াজ এটা বলেন। এই যে পাথরগুলো কানতো বলে, কানতো, এরকম হয়তো আওয়াজ শোনা যেত, ভিজা যেত এমনি মানে কান্নায় ভিজে যেত। বৃষ্টি ছাড়া, বৃষ্টি বাদল ছাড়া অনেক সময় ভিজা যেত। এরকম যেমন এই পানি করে ভিজার মতো আছে না, এরকম ভিজা যেত। অনেক পাথর, সব ডানা, কিছু কিছু পাথর এরকম ছিল। এবং আরো মহিলারা বোধহয় আসছিল ওখানে, বিবির দরগা নামে 2টা মাজার ছিল ছোট। কোথায় এটা? ওখানে ওপারে কিন্তু এখন হয়ে গেছে, সমান করে ফেলেছে মানুষের করে, সংস্কার করে ওরা আবাদ করছে, গাছ লাগাইছে। তো ঢাকার থেকে বিশেষজ্ঞরা এসে বলছিল, কম্পিউটার শো করে বলছে এখানে যে সম্পদ আছে গোটা পৃথিবীর 2.5 দিনের। এই যে যারা এখানে ঘুমিয়ে আছে তাদের কি নাম জানা গেছে কোনোভাবে? নাম আমার মনে হয় রাজশাহী খুঁজলে পাওয়া যেতে পারে, জাদুঘরে। জাদুঘরে। এইগুলো টোটাল বয়স কতদিন হতে পারে? তাও 1000 বছর আগের কথা। 1000 বছর? কম পক্ষে, কারণ তারা 200 বছর লোক তো আমাদের আসছিল, 100 বছর লোক তো ছিল, তারা থেকে জানতে পারতো, কিন্তু অনেক দিন আগে। 1000 বছরের এই মাজার আজও অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এই মাজার থেকে এপার দিয়ে রাস্তা ছিল ইটে বাঁধা, ওই পেতা ইটগুলো দিয়ে এই পুকুর থেকে যেত। এবং আমাদের শোনা কথা, আমার দাদিরা গল্প করতো, কোনো মানুষের যদি থালার প্রয়োজন হতো তো কাঁসার থাল গরু আর গজার না তুললে আগা দিন সন্ধ্যার সময় বলে দিলে সকালে ভেসে উঠতো, ভেসে উঠতো। তখন কিনারা ভেসে উঠতো, তখন ওখান থেকে চলে যেত, যায় আবার
খানা ইয়ে করে পরিষ্কার করে আবার থুয়ে দিলে আবার চলে যেত নিজে নিজে। কতগুলো থাল? যার যতটি লাগবে বলে দিলে, আগা দিনে বললে আমার 500 থাল লাগবে কি 200 থাল লাগবে 100 থাল লাগবে, অ্যারেঞ্জমেন্টের উপর ওই মানে কত লোককে সে ইয়ে করবে। এগুলো কি সোনার থাল ছিল? না না, কাঁসার মতো থাল, কাঁসার মতো দেখতে সেম। আমার দাদি গল্প করতো কাঁসার থাল। আমরা লিয়ে অনেক অনুষ্ঠান পার করছি, কিন্তু গরু আর গজার তুলতে দেবে না, নিষেধ। আর ওই নৌকা ভাষা উঠতে বলে আর একটা নৌকা ছিল, নৌকা ভাসা উঠতো এখানে। নৌকাটা সোনার নাকি নৌকা, কিন্তু দেখা যায় না। হ্যাঁ, বড় নৌকা ভাসা উঠতো রাতে, তেমন হচ্ছে ইয়ার নৌকা, কিন্তু এরকম দেখছে অনেকে এই নৌকাটা, কিন্তু পরে এখন নাই। কিন্তু পানি ইয়ে অনেক গভীর ছিল, ইয়ে ছিল গোটাটাই তারার দিয়ে ইয়ে ছিল, আগলে পুকুর একবারে ইয়ে। কচ্ছপ, গজার মাছ, এগুলো মাছগুলো ছিল, যারা ইয়ে মাছগুলো, কৈকানস, এই মাছগুলো ছিল। পরে তারপরে আস্তে আস্তে ফুটা করে দিয়ে দেশি মাছ ছাড়ার পরে আস্তে আস্তে শুকে শুকে পরে ইয়ে করে এই ইয়েটা ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গেছে। আমরা মসজিদ দেখছি, মসজিদের ইয়ে দেখছি, নকশা দেখছি। এই মসজিদে অজু করার পানির যে ব্যবস্থা, এই পুকুর থেকে তারা ইয়ে করতো, এখান থেকে অজু করে যায় তারা ওখানে নামাজ কালাম করতো। এরকম ব্যবস্থা ছিল আগে? ছিল, তাছাড়া তো কোনো ইয়ে কূপ ছিল না। ওই যে এখানে এই ইটগুলো আছে, এটা রাস্তা বাঁধা ছিল এরকম, এই পাতায় পেতা ইট দিয়ে এই মাথার পর্যন্ত, ওই মসজিদ পর্যন্ত। মসজিদে তো ফোটাটাই ইট ছিল। এই সেই পাথর, যে পাথর চারিদিকে ঘুরে এবং কান্না করে, এবং কান্নার কারণে পাথর ভিজে যায়। এখানে রয়েছে 3টি পীরের কবর, যে কবরকে নিয়ে রয়েছে অনেক রহস্যময় ঘটনা। এই মাজারে দিনের বেলাতে মানুষের আসা যাওয়া থাকলেও রাতের ব্যাপারটা আলাদা। এখানে মাঝরাতে আলোর দেখা মেলে। সাদা পোশাক পরে কারা যেন ঘোড়া নিয়ে ছুটে যায়। তবে সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো এখানকার ধন সম্পদ। লোকমুখে শোনা যায়, যারা এই সম্পদের লোভ করেছে তারা আর সুস্থ অবস্থায় ফেরেনি।